হঠাৎ করে লোকটি বলে উঠল, আমায় একটা বিস্কুট দেবেন, খুব খিদে পেয়েছে। অগত্যা আমি পুরো বিস্কুটের প্যাকেটটা এগিয়ে দিলাম তার দিকে। লোকটি তখন একটা অদ্ভুত কথা বলল, আপনি ছুঁড়ে দিন, আমি নিয়ে নেব। লোকটি আমার থেকে 20 হাতের দূরত্ব। আমি ছুঁড়ে দিলাম তার দিকে বিস্কুটের প্যাকেট। বিস্কুটের প্যাকেট হাতে পেয়ে তার মুখের কি অভিব্যক্তি হয়েছিল তাই আধরে বোঝার কোনো উপায় নেই। লোকটি একটি বিস্কুট মুখে পুড়ে বলল, জানেন, আমারও একটা পরিবার ছিল, বাবা মা, বউ, ছেলে মেয়ে সবাই ছিল। আমি বেঞ্চে হেলান দিয়ে ব্যাগটা পাশে রেখে লোকটির কথা প্রসঙ্গে বললাম, ছিল বলছেন কেন? কারণ তার আর কেউ বেঁচে নেই। লোকটির কথা শুনে আমার বেশ খারাপ লাগলো। আমি বললাম, খুব দুঃখিত, ওনারা মারা গেলেন কিভাবে? সে বলল, অনেক কথা, আপনি শুনবেন? আমি ভেবে দেখলাম ট্রেন আসতে অনেক দেরি আর টাকা ভর্তি ব্যাগকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না, তাই সময় কাটানোর একটা পক্ষম উপায়। আমি বললাম, শুনবো। লোকটি একটু কাশে বলতে শুরু করলো, আমি আগে চাকরির সূত্রে কলকাতা থাকতাম সপরিবার। তারপর হঠাৎই আমার চাকরিটা চলে যায়। অনেক খোঁজার চেষ্টা করি চাকরি, কিন্তু কলকাতার মতন বড় শহরগুলোতে আমার চাকরি কোনোভাবেই যেন জোগাড় হচ্ছিল না। আধুনিকতার ছোঁয়ায় আমাদের মতন সেকেলে লোকগুলো যেন কোম্পানির জন্য একটা আস্ত আবর্জনায় পরিণত হতে শুরু করেছিল। আমার সাথে অনেক লোকের চাকরি চলে যায়। প্রায় মাস দিনেক অনেক চেষ্টা করার পরেও যখন কিছুই জুটাতে পারলাম না, তখন এক প্রকার বাধ্য হয়েই ফিরে এলাম এই গ্রামের বাড়িতে। এই বাড়িতে অবশ্য বাবা মা আগে থেকেই থাকতেন। আমি, আমার স্ত্রী ও ছেলে এসে জুটলাম। ওইটুকু খাবার, তার উপর 5 জন প্রাণী। স্বাভাবিকভাবে ভাড়ায় টান পড়ল। বেরিয়ে পড়লাম মজুরি করতে। সারাদিন চড়া রোদে ঘেটে বাড়িতে ঢুকতাম, তখন শরীরে আর কিছু অবশিষ্ট থাকতো না। এভাবেই কাটতে লাগলো দিন। দিন দিন যেন মাথাটাও গরম হতে শুরু করলো। একটু কিছুতেই হঠাৎ হঠাৎ রেগে যেতাম। শরীরের কষ্ট লাঘবের জন্য মদ্যপান শুরু করলাম। শেষে এমন অবস্থা হলো যে লোকে মজদুরের বদলে মাতাল বলেই বেশি চিনত আমার। এইটুকু বলে লোকটি থামল। তারপর গোটা 2 বিস্কুট মুখে পুরে দিল। চিবিয়ে জল খেয়ে পেট বলতে শুরু করলো, আমি এই ফাঁকে হাতের ঘড়িটি দেখে নিলাম, রাত 3টে বাজে। লোকটি বলল, এভাবে কেটে গেল কয়েক মাস, কয়েক বছর। হঠাৎই একদিন কি যে হলো, বাড়িতে ফিরে গিয়ে একটা কথায় সবার সাথে আমার ঝগড়া হয়ে গেল। আমার মাথা গেল আগুন হয়ে। দিকবিজ্ঞান শূন্য হয়ে বাড়িতে থাকা একটা চপার নিয়ে আমি এক ধারে সবার গলা কেটে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। উহ, কি রক্ত, কি রক্ত! ঘরের মেঝে, দালান ভেসে যেতে লাগলো রক্তে। আমি পাথরের মতো দাঁড়িয়ে দেখতে লাগলাম, চোখের কোনো এক চিলটে হাসি। লোকের শেষ কথাগুলো শুনে আমি অনুভব করলাম আমার শিরদাঁড়াটা যেন শিরশির করে উঠছে। সারা শরীর দিয়ে নেমে গেল মুহূর্তের মধ্যে ঠান্ডা কনকনে রক্তের স্রোত। ভয়ে আমার গলা শুকিয়ে ওঠার জোগাড়। আমি আর ওখানে বসে থাকতে পারছিলাম না। লোকটি বলে চলল, তারপর খুনগুলো করে আমার খুব একটা দুঃখ হয়নি, আবার আনন্দও পাইনি। ঠিক কি যে অনুভূতি হয়েছিল বলে বোঝানো যাবে না। অতঃপর লাশগুলোকে আমারই বাড়ির নিচে মাটিতে পুঁতে দেই। আর সেই দিন থেকেই বাড়িতে কিছুতেই ঘুমোতে পারি না। বুঝলেন, বড্ড গরম লাগে। আমার মনে হয় কেউ সারা শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে। উফ, অসহ্য যন্ত্রণা। আমি ভয়ে মনে মনে যা সুরাজানি পড়তে লাগলাম। এখন বদ্ধ উন্মাদের পাল্লায় পড়লাম আমি। সারা শরীর আমার কাঁপছে, পা দুটো যেন ভারী হয়ে আসছে। অবশ্যই আসছে। মনে আতঙ্ক গ্রাস করল, আমি হাঁটতে পারবো তো? বুকের ভেতরের হৃৎপিণ্ডটাও ব্যাকুল হয়ে উঠেছে। আমি কোনো রকমের ঢোক গিললাম। ঠিক সেই মুহূর্তেই কান ফাটানো একটা আওয়াজ আমাকে প্রায় চমকে দিল। আর একটু হলেই বোধহয় আমার আত্মারাম খাঁচা ছেড়ে পালাতো। ট্রেনের ঘোষণা হচ্ছে, আপ শিয়ালদা স্টেশন আসছে আর 10 মিনিটে। বুকের মধ্যে যেন হঠাৎ করে জীবনী শক্তি খুঁজে পেলাম আমি বেঞ্চ ছেড়ে উঠতে যেতেই লোকটি বলল, জানেন, এই কষ্ট আর সহ্য করতে পারি না। তাই একদিন আমি ওই বাড়ির ওই সিলিংয়ে গামছা বেঁধে ঝুলে পড়লাম। খুব কষ্ট হয়েছিল প্রথমে, একটু কাঁপুনি এসেছিল, কিন্তু বিশ্বাস করুন, কয়েক সেকেন্ড পরেই এক অপার শান্তি, এক শান্তি এসে জড়িয়ে নিল আমার মুখ ততক্ষণে হাঁ হয়ে গেছে। আমার ব্যাগটা হাত থেকে সশব্দে খসে পড়ে গেছে। আমি হাঁ করে তাকিয়ে আছি সেই আপাদমস্তক ঢাকা ছায়ার দিকে। লোকটি কি মজা করছে? বুকের ধরফরানি ক্রমেই বেড়ে যাচ্ছিল। আমার নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল। তারপর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলাম মাটিতে। তারপরের ঘটনা কিছুতেই মনে নেই। জ্ঞান যখন ফিরল, তখন আমি রেলের পুলিশের অফিসে শুয়ে। একজন লোক আমার মুখে জল ছিটিয়ে দিচ্ছে। জ্ঞান ফিরতেই ধর্মড়িয়ে উঠে বসলাম। পাশে বসা লোকটিকে চিনতে অসুবিধে হল না আমার। এই যে,
সেই স্টেশন মাস্টার। আমার জ্ঞান ফিরে আসতে দেখে উনি বললেন, যাক, এই যাত্রায় বেঁচে গেছে। ওনার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই। তার মানে আবার কি? ঘুমের ঘোরে আপনি তো মশাই ট্রেন লাইন ধরে হাঁটছিলেন, আর সেই সময় আপ লাইনে ট্রেন আসছিল। ভাগ্যিস আমি আগে ভাগে দেখতে পেয়েছিলাম, নইলে কথা নেই আমার মুখে। আমি যেন বোবা হয়ে গেছিলাম। কেবল কষ্ট করে একটা কথা জিজ্ঞেস করলাম কোনো মতে, আচ্ছা, ওখানে আর কোনো লোক ছিল কি? লোক? কই, কেউ না। পুরো স্টেশন ফাঁকা, আপনি ছাড়া কেউ ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে সে কে ছিল? কে? সেই লোক যে আমার সামনেই বসেছিল, নিজের নাম মদন বলেছিল। স্টেশন মাস্টার ভ্রুকুটি করে তাকালেন আমার দিকে। তারপর অদ্ভুত একটা কথা বললেন, আপনার কি মাথায় প্রবলেম আছে? কি সব আবল তাবল বকছেন? আপনি ছাড়া কেউ ছিল না। আমি কথা বাড়াইনি। তারপর দিন সকালেই ট্রেন ধরে কলকাতা ফিরি। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে তীব্র শব্দে ফের একটা বাজ পড়ল, আর সাথে সাথেই জানালার পাল্লাগুলো দমকা হাওয়ায় সশব্দে খুলে গেল। সেই পাল্লা খুলে গেছিল না কেউ খুলে দিয়েছিল বলতে পারি না। শাকিল আর আমি প্রচণ্ড ভয়ে অবাক হয়ে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইলাম। এর কিছুক্ষণ পরে কারেন্ট আসে। তারপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। তবে কারেন্ট আসার পরে শাকিলের মুখ চোখ দেখি, ও আমার মতোই প্রচণ্ড ভয় পেয়েছে। শাকিল অবশ্য কারেন্ট আসার পরেও বেশ অনেকক্ষণ বাড়িতে থাকে। তারপর একসাথে খাওয়া দাওয়া করেও বাড়ি চলে যায়। রাসেল ভাই, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। আর শ্রোতা বন্ধুদের জানাই ধন্যবাদ এত কষ্ট করে ধৈর্য ধরে শোনার জন্য। আর বেশি কথা বলবো না, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।